রাউন্ড অফ 16-এর ম্যাচ ব্রাজিল বনাম নরওয়ে। এই ম্যাচকে ঘিরে অলরেডি ভক্তদের মনের মধ্যে দুশ্চিন্তা, প্যালপিটেশন, ভয় অনেক কিছুই কাজ করা শুরু করে দিয়েছে। আবার কেউ কেউ মনে করছেন জাপান যেই ধরনের ফুটবলটা খেলেছে, বাস পার্কিং করেছে, ওই রকম ফুটবলের এগেনস্টে ব্রাজিল যখন জয় পেয়েছে, তখন নরওয়ের ওপেন ফুটবলের এগেনস্টে জয় পাওয়াটা সেলেসাউদের জন্য খুব বেশি একটা কষ্টসাধ্য হবে না। এমন আপনি যদি ভেবে থাকেন তাহলে আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ভুল ভাবেননি, তবে আপনাকেও কিছু বাস্তবতার দিকে দৃষ্টি রাখতে হবে। আমি যদি আপনাকে এই মুহূর্তে একটা প্রশ্ন করি, নরওয়ের যেই খেলোয়াড়রা রয়েছে সেই খেলোয়াড়দের মধ্যে থেকে আপনি কয়েকজন খেলোয়াড়কে বেছে নেন যারা ম্যাচের টার্নিং পয়েন্ট হতে পারে কিংবা ব্রাজিলের দুঃস্বপ্নের কারণ হতে পারে, তাহলে আপনি সবার আগে যেই নামটা নেবেন সেটা হচ্ছে আর্লিং হালান্ড। আমার দিক থেকে সেই নামটা থাকলেও এই নামটা আমি একটু পরে নিতে চাই। সবার আগে কোন নামটা নিতে চাই জানেন? সেই নামটা হচ্ছে অ্যান্টোনিও নুসা। এই লোকটাকে যদি আপনি ঠিকঠাক মতন মার্ক করতে না পারেন তাহলে আপনার জন্য অনেকটা কষ্টসাধ্য বা দুঃস্বপ্নের কারণ হতে পারে। কেন বললাম? আপনি যেমন আপনার দলের একজন ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে খুব বেশি গর্ব করেন এবং লেফট সাইডটাকে আপনি সব থেকে বেশি অক্ষত মনে করেন এবং এই জায়গাটা নিয়ে আপনি অনেক বেশি প্রাউড ফিল করেন, ঠিক এরকমও একজন খেলোয়াড় আছে, নামে খুব বেশি একটা আলোচনায় নেই কিংবা তাকে নিয়ে খুব বেশি বিশ্ব ফুটবলে আলোচনা হবে না, কিন্তু কাজে এমন কিছু দেখান যেটা সত্যিকার অর্থে প্রতিপক্ষের ঘুম হারাম করে দেয়। আমার কাছে ব্যক্তিগতভাবে যদি প্রশ্ন করা হয় তাহলে সবার আগে আমি একটা জিনিস বলে দিতে চাই, তা হলো অ্যান্টোনিও নুসাকে যদি ঠিকঠাক মতন মার্ক করতে না পারে, আটকাইতে না পারে এবং তাকে যদি ভালোভাবে পাহারা দিতে না পারে তাহলে ব্রাজিলের জন্য অনেক কষ্টসাধ্য হয়ে যেতে পারবে। আবার এই লোকটাকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র আপনি দানিলোকে দিয়েও হবে না, এই দানিলোর সাথে অবশ্যই নিচে নেমে খেলতে হবে ব্রুনো গিমারাইসকে। যদি একজনকে ছেড়ে দেন, ওই অ্যান্টোনিও নুসাকে যদি আটকানোর জন্য শুধুমাত্র দানিলো আসে, তাহলে বিশ্বাস করেন ওর কাপড় চোপড় ঠিক রাখবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যেমন স্পিড, তেমন কার্লার, তেমন ফিনিশিং এবং একই সাথে যেভাবে ক্রসগুলো করে সেই ক্রসের অ্যাগেনস্টে আপনাকে যদি ঠিকঠাক পাহারা দিতে বলা হয় এবং সেই জায়গা থেকে মনোযোগ যদি আপনি সরান তাহলে আপনার জন্য বিপদ হতে পারে। দেখুন, লেফট বলেন এবং রাইট বলেন, নরওয়ের এই দুটো জায়গা শুধুমাত্র বল ক্রস দেওয়ার ক্ষেত্রে তারা অনেক বেশি এক্সপার্ট এবং মিডফিল্ডে যখন আরও দুটো নাম থাকে, একটা হচ্ছে মার্টিন অডেগার্ড আর একটা হচ্ছে প্যাট্রিক ভার্গ, এই দুইজন খেলোয়াড় যখন বল নিয়ে সামনের দিকে আগান তখন ফরওয়ার্ডদের যে কাজটা অনেকটাই সহজ হয়ে যায়। তার কারণ আপনি যখন দেখবেন আপনার ডিবক্সের মধ্যে আর্লিং হালান্ডের মতন একজন ফিনিশার রয়েছেন, যেমন উঁচু, বল উপর দিয়ে দিলেও যেমন সুবিধা, আর যদি গ্রাউন্ডেডও দেন তাও তার ফিনিশিংয়ে কোনো রকম দুর্বলতা নেই বললেই চলে। তো এই ধরনের খেলোয়াড় যখন দলে থাকে তখন কাজটা খুব সহজ হয়ে যায়। যারা মিডফিল্ডে থাকে তাদের কাজটা শুধুমাত্র তাদের পর্যন্ত বলটা পৌঁছানো, আর এই পৌঁছানোর দিক থেকে মার্টিন অডেগার্ড ক্লাসিক নাম্বার 10 হিসেবে দুর্দান্ত করে থাকেন এবং এখন পর্যন্ত করছেন। তাকে ঠিকঠাক পাহারা দেওয়ার জন্য একজন ব্যক্তিকে খুব বেশি কার্যকর হতে হবে, তিনি হচ্ছেন ক্যাসিমিরো। টিপিক্যাল ক্যাসিমিরোকে আসলে যেভাবে আপনারা ইংলিশ প্রিমিয়ার লিগে দেখেছেন, যেমন প্রতিপক্ষের কাউন্টারগুলোকে তিনি একেবারে ধ্বংস করে দিতে পারেন, এই ধরনের টিপিক্যাল ক্যাসিমিরোকে যদি আপনি নরওয়ের বিপক্ষে না দেখেন তাহলে অনেকটা ব্রাজিলের জন্য কষ্ট হয়ে যেতে পারে। আর একটা নাম যেটা বললাম প্যাট্রিক বার্গ, সেই ব্যক্তিটা হচ্ছে এমন যে তার সাথে অ্যান্টোনিও নুসোর লিঙ্ক আপটা হয় খুব সুন্দর, যেটা আপনি দেখেছেন খুব সম্ভবত আইভরি কোস্টের বিপক্ষে। এই কয়েকটা প্লেয়ারকে যদি আপনি ঠিকঠাক মতন গার্ড দিতে না পারেন, মার্ক করতে না পারেন, তাহলে সেটা আপনার জন্য বা আপনার দলের জন্য অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে। ফরমেশনগত দিক দিয়ে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় অফ দ্য বলে সেই আগের রেকর্ডেই অন্ততপক্ষে কার্লো আনচেলত্তি থাকবেন, এতে কোনো সন্দেহ আমার কাছে ব্যক্তিগতভাবে নাই। তার কারণ হলো অফ দ্য বলে 4-4-2 এভাবে করে যখন নিচে নেমে আসে ব্রাজিল দল তখন ডিফেন্সে অনেকটা সহযোগিতা করা হয়। আনচেলত্তির সেই একটা কথা নিশ্চয়ই আপনারা এখনও মনে রেখেছেন কিংবা আপনারা ভুলে যাবেন না নিশ্চয়ই, তিনি একটা ব্যাপারে খুব বেশি বিশ্বাসী, সেটা হলো যে তোমার গোল দিতে দেরি হতে পারে, কোনো অসুবিধা নাই, তুমি প্রথম হাফে গোল দিতে না পারো অসুবিধা নাই, সেকেন্ড হাফের যে কোনো একটা সময় তুমি গোল দিতে পারো তাতে কোনো অসুবিধা নাই, কিন্তু তোমার ডিফেন্সটাকে শতভাগ নিশ্চিত করতে হবে যে আমি কোনোভাবে গোল কনসিড করব না। এই একটা জায়গা যদি ঠিক রাখতে হয় তাহলে নরওয়ের বিপক্ষে ডিফেন্ডারদেরকে অনেক বেশি পরীক্ষা দিতে হবে। আপনি বলবেন গ্যাব্রিয়েল মেঘালাসকে, নরওয়ের যেই স্ট্রাইকার রয়েছেন আর্লিং হালান্ড, তার সাথে আপনি মোটামুটি
একটা ব্যাটেল আপনি দেখবেন, কিন্তু শুধুমাত্র আপনি আর্লিং হাল্যান্ডেরকে আটকায় তো অনেক কিছু করতে পারবেন না। কেন এই কথাটা বললাম জানেন? ইংলিশ প্রিমিয়ার লিগ বলেন কিংবা ইউরোপিয়ান কম্পিটিশনে আর্লিং হাল্যান্ড বড় বড় ম্যাচে এতটা অফ থাকেন, এতটাই অফ থাকেন যে দেখবেন প্রতিপক্ষ তাকে নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু অন্যরা ঠিকই কাজের কাজটা করে দেয়। আর সেই অন্যরা যদি হয়ে যায় মার্টিন অডেগার্ড, সেই অন্যরা যদি হয়ে যায় আলেকজান্ডার সার্লথ, সেই অন্যরা যদি হয়ে যায় অ্যান্টোনিও নুসো কিংবা প্যাট্রিক বার্গ, তখন আপনার জন্য অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাবে। এখানে ব্যক্তি পারফরমেন্সের চেয়ে অবশ্যই দলের জয়টা অনেক বেশি। অনেক তো হলো প্রতিপক্ষ নিয়ে কথাবার্তা, এবার একটু ব্রাজিলের পার্সপেক্টিভে আসা যাক। দেখুন, একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে কার্লো আনচেলত্তি আমাদের চেয়ে অনেক ভালো বোঝেন, এটাও যেমন সত্য, একই সাথে তিনি বিশ্বকাপ জয়ের স্বপ্নটা দেখেন কিভাবে, স্টেপ বাই স্টেপ। এখন আমার এটা করা দরকার, আমি এখন এটা করব, এটা না করলে ওইটা হবে না, এই ম্যাচ না জিতলে ওই ম্যাচে কি হবে, এই ম্যাচ খারাপ করলে পরের ম্যাচে কি হবে, এই চিন্তাটা আনচেলত্তি বলেন কিংবা তার কোচিং প্যানেলের মধ্যে আপনি খুব একটা দেখবেন না বললেই চলে। তার কারণ তিনি সব সময় বলেন আমি ফাইনাল নিয়ে ভাবছি না, আমি এই ম্যাচটা নিয়ে ভাবছি। তার মানে কার্লো আনচেলত্তির ধ্যান জ্ঞান যেটাই বলেন না কেন, পরবর্তী ম্যাচ সেটাই থাকে। আশা করা যায় নরওয়ের বিপক্ষে তিনি সেই রকম সিচুয়েশন বুঝে একটা দুর্দান্ত সিদ্ধান্ত নেবেন। কার্লো আনচেলত্তির ব্রাজিল যেভাবে দুর্দান্ত ফুটবল খেলতে জানে, সেই দুর্দান্ত ফুটবলটা ধীরে 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 মোটামুটি গুছিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে না? তো সেই জায়গায় আপনি হয়তো বা এমনটাও দেখতে পারেন যে কার্লো আনচেলত্তি হঠাৎ করে স্কোয়াডের মধ্যে একটা নতুন চমক অ্যাড করতে পারেন। সেই চমকটা কেমন হতে পারে? যেমনটা তিনি প্র্যাকটিসে ঘটিয়েছেন, ভিনিসিয়াস জুনিয়রের সাথে মার্টিনেল্লিকে নামিয়ে দিতে পারেন। যদিও আমি এটা ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু কার্লো আনচেলত্তি যদি নামান তাহলে আমি তাকে অসমর্থন করব, ব্যাপারটা এমন নয়। তবে মিডফিল্ডে দানিলোকে যদি দেখি তাহলে সব থেকে বেশি খুশি হব, তার কারণ তার ভেতরে যেই ধরনের পোটেনশিয়ালিটি আছে, তিনি যেভাবে নিচে নেমে খেলতে জানেন, এই লিঙ্ক আপটা যদি ঠিকঠাক মতন ক্লিক করে তাহলে ব্রাজিলের খুব বেশি একটা কষ্ট হবে না। একই সাথে ফরওয়ার্ড লাইনে ম্যাথুস কুনহার সাথে ভিনিসিয়াসের সেই মিশেলটা আরও কার্যকরভাবে প্রয়োজন। একই সাথে রাইট সাইড দিয়ে রায়ানের কাছ থেকে দুর্দান্ত কিছু একটা দেখার অপেক্ষা আপনি অবশ্যই করতে পারেন। ব্রাজিলের কাছ থেকে একটা দুর্দান্ত পারফরমেন্সের অপেক্ষায় আপনিও রয়েছেন, গোটা বিশ্ব রয়েছে। শুধুমাত্র নতুন যুক্ত হওয়া নরওয়ের কিছু সমর্থকরা বাদে কিংবা আপনার রাইভাল ফ্যানরা বাদে আর গোটা দুনিয়ার সবাই চায় ব্রাজিল জিতে যাক। কার্লো আনচেলত্তির একটা বার্তা দিয়ে শেষ করতে চাই। তিনি বলেছেন, আমার যদি কারোর কাছ থেকে উপদেশ নিতে হয় তাহলে সেই ব্যক্তির নাম অ্যালেক্স ফার্গুসন। আর সেই ফার্গুসনের একটা কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে যে অবশ্যই স্ট্রাইকার তোমাকে ম্যাচ জেতাতে পারে, গোল এনে দিতে পারে, কিন্তু ডিফেন্ডাররা তোমাকে জেতাবে শিরোপা। আজ এই কথাটাই আবারও একটু আপনাদের সামনে মনে করে দেওয়ার একটাই কারণ, নরওয়ের বিপক্ষে আপনি যে ব্রাজিলকে দেখবেন সেই ব্রাজিলকে ডিফেন্সিভলি এতটাই সলিড হইতে হবে, সেই সলিডিটি যদি প্রমাণ করতে না পারে তাহলে পরবর্তী রাউন্ডটা ব্রাজিলের জন্য অনেকটা কষ্টসাধ্য বা দুঃস্বপ্ন হতে পারে। আমি যা বুঝেছি, যা জেনেছি সেটাই আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কি মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।